একটু কল্পনা করার চেষ্টা করা যাক। ধরুন আপনার কাছে এমন একটা মেশিন বা ব্যবস্থা আছে যা দিয়ে আপনি আপনার প্রতিদিনের দরকারি জিনিসের প্রায় দ্বিগুণ উৎপাদন করতে পারেন। আচ্ছা। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে দিনের অর্ধেকটা সময় আপনাকে একদম অন্ধকারে কাটাতে হচ্ছে। গাণিতিকভাবে তো ব্যাপারটা একেবারেই অবাস্তব মনে হয়, তাই না? হ্যাঁ, হিসাবটা তো আসলে মেলে না। একদমই মেলে না। কিন্তু এই ২০২৬ সালের মে মাসে এসে যখন রাজশাহীর তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়েছে, তখন এটাই কিন্তু আমাদের চারপাশের বাস্তব চিত্র। হ্যাঁ, ভয়ঙ্কর অবস্থা। একদিকে বলা হচ্ছে খাতায় কলমে আমাদের নাকি উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে, আর অন্যদিকে শহরের একটু বাইরে গেলেই গ্রামের পর গ্রামে দিনে ৮ থেকে ১০ ঘন্টার একটা ভয়ঙ্কর লোডশেডিং চলছে। ঠিক। এই যে রাতের বেলা ঘামে ভিজে বিছানায় এপাশোপাশ করা, এর পেছনের আসল কারণটা খুঁজতে গিয়েই আজকে আমাদের এই গভীর বিশ্লেষণের আয়োজন। আমরা আজকে বেশ কিছু চমকপ্রদ নথিপত্র ঘেঁটেছি। হ্যাঁ, এবং ডেটাগুলো খুবই ইন্টারেস্টিং। আমাদের সামনে আজ আইএমইডির সরকারি রিপোর্ট থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বেশ কিছু ডেটা আছে। আমাদের মূল মিশনটা হচ্ছে এই বিদ্যুৎ আর জ্বালানি সংকটের শুধু বাইরের দিকটা না দেখে আসলে এর ভেতরের কলকবজাগুলো কিভাবে কাজ করছে সেটা একটু বোঝার চেষ্টা করা। রাইট। আর এখানে সবচেয়ে বড় ভ্রমণটা কিন্তু তৈরি হয় যখন সাধারণ মানুষ ভাবে যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো বোধহয় নষ্ট হয়ে গেছে, অথবা আমাদের হয়তো পর্যাপ্ত মেশিনারি নেই। হ্যাঁ, স্বাভাবিকভাবেই মানুষ সেটাই ভাববে। কিন্তু ডেটা তো সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। আমাদের মূল সংকটটা আসলে প্রযুক্তিগত না, এটা পুরোপুরি অর্থনৈতিক এবং কাঠামোগত একটা সংকট। আমরা যদি শুধু কি ঘটছে সেটার তালিকা না করে কেন ঘটছে সেদিকে একটু তাকাই, তাহলে পুরো ছবিটা পরিষ্কার হবে। আচ্ছা। কিভাবে এই আন্তর্জাতিক জ্বালানি বাজার, দেশের অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতি আর বছরের পর বছর ধরে গড়ে ওঠা কিছু নির্দিষ্ট আইনি কাঠামো সব মিলে একটা নিখুঁত ফাঁদ তৈরি করেছে, সেটাই আজকে আমরা দেখব। তাহলে চলুন সেই ফাঁদের একেবারে শুরুর দিকটা একটু বিশ্লেষণ করা যাক। এপ্রিলে তো সরকার জ্বালানি তেলের দাম এক লাফে অনেকটাই বাড়িয়ে দিল। অনেকটা। পরিসংখ্যান বলছে ডিজেলের দাম প্রায় ১৫% বেড়ে লিটার প্রতি ১১৫ টাকা হয়েছে, যেটা কিন্তু দেশের ইতিহাসের সর্বোচ্চ। একদম সর্বোচ্চ। অকটেন পৌঁছেছে ১৪০ টাকায় আর পেট্রোল ১৩৫ টাকায়। মে মাসেও তো এই দাম অপরিবর্তিত আছে। এখন সাধারণ একটা যুক্তি কিন্তু সবসময় দেওয়া হয় যে ওই মধ্যপ্রাচ্যে ইরান আর ইসরায়েলের মধ্যে যে উত্তেজনা, সেটার কারণে গ্লোবাল মার্কেটে এই অস্থিরতা। হ্যাঁ, এটাই সবচেয়ে কমন যুক্তি। কিন্তু পৃথিবীতে যুদ্ধ তো ভাই নতুন কিছু না, তাই না? আমার প্রশ্ন হচ্ছে বৈশ্বিক বাজারে একটা ধাক্কা লাগার সাথে সাথে কেন আমাদের পেট্রোল পাম্পগুলো শুকিয়ে যাওয়ার উপক্রম হলো? রাইট। আমাদের আমদানির কাঠামোর ভেতরে আসলে এমন কি দুর্বলতা আছে যে সামান্য একটু বাতাসেই আমাদের পুরো সাপ্লাই চেইনটা ভেঙে পড়ছে? আসলে বৈশ্বিক বাজার বা এই আন্তর্জাতিক ভূ রাজনীতি, এটা এখানে কেবল একটা ট্রিগার বা অনুঘটক হিসেবে কাজ করেছে। হুম। আসল মেকানিজমটা বুঝতে হলে আমাদের তাকাতে হবে ডলার সংকটের দিকে, যেটা আসলে ২০২৩ সাল থেকেই ঘনীভূত হচ্ছিল। আচ্ছা। রয়টার্সের একটা প্রতিবেদন আর বিপিসি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অভ্যন্তরীণ কিছু চিঠি বিশ্লেষণ করলে দেখা যায় সিনোপিক বা ভিটেলের মতো যে বিদেশি কোম্পানিগুলো আমাদের তেল সরবরাহ করে, তারা তেল পাঠানো বন্ধ করে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিল। সিরিয়াসলি? হুমকি দিয়েছিল? হ্যাঁ, কেন? কারণ বিপিসি তাদের বকেয়া বিল পরিশোধ করতে পারছিল না। এখানেই তো একটা বড় ধোঁয়াশা তৈরি হয়। আমরা তো দেশের ভেতরে পেট্রোল পাম্পে গিয়ে নগদ টাকার বিনিময়েই তেল কিনছি। তাহলে বিপিসির কাছে তো টাকার অভাব হওয়ার কথা না। তারা আন্তর্জাতিক সরবরাহকারীদের বিলটা মেটাতে পারল না কেন? কারণ আন্তর্জাতিক সরবরাহকারীরা তো আর বাংলাদেশি টাকা গ্রহণ করবে না, তাই না? তাদের পেমেন্ট করতে হবে ডলারে। ও আচ্ছা। কমার্শিয়াল ব্যাংকগুলো এই ডলারটা পায় কোথা থেকে? কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে বা রপ্তানি আয় থেকে? যখন সামগ্রিকভাবে দেশের ডলার রিজার্ভ কমতে শুরু করল, তখন ব্যাংকগুলো তেল আমদানির জন্য প্রয়োজনীয় ওই এলসি বা লেটার অফ ক্রেডিট সেটাই খুলতে পারছিল না। টাকা আছে কিন্তু ডলার নেই। একদম। পরিস্থিতি এতটাই নাজুক হয়ে পড়েছিল যে এই বকেয়া বিলের চাপে বিপিসি বাধ্য হয়ে সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল যে ভারতের কোম্পানিগুলোকে অন্তত রুপিতে পেমেন্ট করার অনুমতি দেওয়া হোক। কিন্তু রুপিতে পেমেন্ট করাটা তো আসলে কোনো কাঠামোগত সমাধান হতে পারে না। রুপিও তো এক ধরনের বিদেশি মুদ্রা, সেটাও তো আমাদের অর্জন করতে হবে। হ্যাঁ, ঠিক।
তাহলে মানে দাঁড়াচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের চেয়ে খরচের হার এত বেশি হয়ে গিয়েছিল যে পুরো সিস্টেমটা আর এই চাপটা নিতে পারছিল না। ঠিক ধরেছেন। মানে যখন আপনার নিজের অর্থনৈতিক ভিত্তিটাই নড়বড়ে থাকে, তখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $2-4 বাড়লেও দেশের ভেতরে সেটা একটা বিশাল সংকট তৈরি করে ফেলে। আমরা পর্যাপ্ত তেল আমদানি করতে পারিনি, ফলে তেলের মজুত বিপজ্জনকভাবে কমে যায়। আর এই তেলের মজুত কমার সরাসরি ইম্প্যাক্ট গিয়ে পড়ে বিদ্যুৎ উৎপাদনের উপর, কারণ আমাদের অনেক বিদ্যুৎ কেন্দ্রই আমদানিকৃত জ্বালানি তেলের উপর নির্ভরশীল। এই যে আপনি আমদানিকৃত জ্বালানির কথা বললেন, এখান থেকে আমরা মনে হয় আমাদের বিদ্যুৎ খাতের সবচেয়ে বিতর্কিত অধ্যায়টাতে প্রবেশ করতে পারি। হ্যাঁ, অবশ্যই। তবে এই সরকারি নথিপত্রগুলো বিশ্লেষণ করার আগে একটা বিষয় খুব স্পষ্টভাবে একটু জানিয়ে রাখা প্রয়োজন। আমাদের এই আলোচনার উদ্দেশ্য কিন্তু কোনো রাজনৈতিক পক্ষ নেওয়া বা কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার নয়। একদমই না। আমরা এখানে শুধুমাত্র পরিকল্পনা মন্ত্রণালয়ের IMED এর নিজস্ব সরকারি রিপোর্ট এবং প্রকাশিত ডেটার ওপর ভিত্তি করেই কথা বলছি। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই সরকারি রিপোর্টে কিছু অত্যন্ত কড়া ভাষা ব্যবহার করা হয়েছে, যা আমাদের এই কাঠামোগত দুর্বলতা বুঝতে সাহায্য করবে। হ্যাঁ, IMED এর সেই 2023 সালের রিপোর্টটা বিদ্যুৎ খাতের পেছনের মেকানিজমটা বোঝার জন্য সত্যি একটা মাইলফলক। রিপোর্টটির ডেটা অনুযায়ী দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে প্রায় 29,000 মেগাওয়াট। 29,000? হ্যাঁ, কিন্তু আমাদের গ্রিডের সর্বোচ্চ চাহিদা কত জানেন? 16,500 মেগাওয়াটের বেশি না। মানে অর্ধেকের সামান্য বেশি। ঠিক। তারপরও এইটুকু চাহিদা মেলাতেই আমাদের হিমশিম খেতে হচ্ছে, কারণ সক্ষমতার প্রায় 44% বিদ্যুৎ কেন্দ্র অলস বসে আছে। মূলত কয়লা এবং ওই যে ডলারের অভাব, তার কারণেই এই কেন্দ্রগুলো আসলে চালানো যাচ্ছে না। এই জায়গাটাতেই তো সাধারণ একটা গণিতে বড় রকমের ধাক্কা লাগে। মানে আমরা বেসরকারি কোম্পানিগুলোকে বললাম বিদ্যুৎ কেন্দ্র বানাতে, তারা বানালো, কিন্তু আমরা তাদের চালানোর জন্য জ্বালানি দিতে পারছি না, তাই তারা অলস বসে আছে। এখানে একটা উপমা দেওয়া যেতে পারে, ধরুন আপনি একটা বিশাল অ্যাপার্টমেন্ট ভাড়া নিলেন। আচ্ছা। আপনার এত বড় জায়গার দরকারই নেই, তাই আপনি অর্ধেক ঘরে থাকেনই না, কিন্তু চুক্তির কারণে আপনাকে মাস শেষে ঠিকই পুরো অ্যাপার্টমেন্টের ভাড়া মেটাতে হচ্ছে। রাইট। বিদ্যুৎ খাতের এই যে ক্যাপাসিটি চার্জ বা উৎপাদন সক্ষমতার ভাড়ার মেকানিজমটা, এটা কি ঠিক এরকমই? এই অ্যাপার্টমেন্টের ভাড়ার মেকানিজমটা চেয়েও বিদ্যুৎ খাতের বাস্তবতা আরও একটু জটিল। আরও জটিল? হ্যাঁ, কারণ এই চুক্তির আওতায় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র বা আইপিপিগুলোকে যে ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়, তার একটা বড় অংশই কিন্তু পরিশোধ করতে হয় ডলারে। সর্বনাশ! গত 14 বছরে এই অলস বসে থাকা কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি চার্জ বাবদ প্রায় 90,000 কোটি টাকা দেওয়া হয়েছে। 90,000 কোটি টাকা? ভাবা যায়? হ্যাঁ, মানে যখন আপনার দেশের ভেতরে ডলারের তীব্র হাহাকার চলছে, তখন আপনাকে এমন একটা সেবার জন্য ডলারে পেমেন্ট করতে হচ্ছে যে সেবাটা আপনি আসলে নিচ্ছেনই না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কেউ যখন এই ধরনের একটা চুক্তি করে, তখন কি সেখানে কোনো সুরক্ষা ব্যবস্থা থাকে না? এত বিপুল পরিমাণ অর্থ রাষ্ট্রীয় কোষাগার থেকে চলে যাচ্ছে, অথচ এর যৌক্তিকতা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাচ্ছে না কেন? কারণ হচ্ছে 2010 সালে পাশ হওয়া সেই বিশেষ আইনটি, যেটাকে সবাই ইন্ডেমনিটি বা দায়মুক্তি আইন নামে বেশি চেনে। আচ্ছা। এই আইনটা কিভাবে কাজ করে তা বোঝা খুব জরুরি। সাধারণ সরকারি কেনাকাটায় তো পাবলিক প্রকিউরমেন্ট রুলস বা PPR মানতে হয়, তাই না? হ্যাঁ, টেন্ডার হয়, উন্মুক্ত প্রতিযোগিতা থাকে। ঠিক, কিন্তু এই দায়মুক্তি আইন সেই উন্মুক্ত দরপত্রের বাধ্যবাধকতাটাই তুলে দেয়। ফলে সরকারের হাতে একটা ক্ষমতা চলে আসে কোনো প্রতিযোগিতা ছাড়াই যে কোনো কোম্পানির সাথে চুক্তি করার। মানে যাকে খুশি কাজ দেওয়া যাবে। হ্যাঁ, আর IMED কিন্তু তাদের রিপোর্টে এই ব্যবস্থাকেই সরাসরি লুটের মডেল বলে আখ্যায়িত করেছিল। সরকারি রিপোর্টেই লুটের মডেল বলেছে? একদম, কারণ এই আইনি কাঠামোর কারণে খরচের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণই থাকেনি। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, এই চুক্তিগুলোর বৈধতা নিয়ে দেশের কোনো আদালতে আপনি চ্যালেঞ্জও করতে পারবেন না। অবিশ্বাস্য। তো উন্মুক্ত প্রতিযোগিতা না থাকার ফলাফল আসলে কি হতে পারে, তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ হিসাবে আমরা আদানির সাথে করা বিদ্যুৎ চুক্তির প্রসঙ্গটা টানতে পারি। হ্যাঁ, বর্তমানে এটা খুবই আলোচিত।
সংবাদ মাধ্যমে বিশেষ করে রয়টার্সের মতো গ্লোবাল মিডিয়াতে গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে ২৬ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর এই চুক্তির শর্তগুলো নতুন করে সবার নজরে এসেছে। ডেটা বলছে ২০২২-২৩ অর্থবছরে দেশে উৎপাদিত বিদ্যুতের গড় দাম ছিল ৮ টাকা ৭৭ পয়সা, সেখানে আদানির বিদ্যুতের দাম ধরা হয়েছিল ইউনিট প্রতি ১৪ টাকা ২ পয়সা। মানে গ্যাপটা চিন্তা করুন, এই দামের পার্থক্যটা কিভাবে তৈরি হলো সেই মেকানিজমটা আসলে একটু বোঝা দরকার। হ্যাঁ, সেটাই। আদানির চুক্তিটা এমনভাবে সাজানো হয়েছিল যেখানে শুধু বিদ্যুতের দাম না, বরং কয়লার দাম নির্ধারণের পদ্ধতিতেও বড় ধরনের একটা ফাঁকফোকর ছিল। কয়লার দামে ফাঁকফোকর? সেটা কিভাবে? আন্তর্জাতিক বাজারের একটি নির্দিষ্ট সূচকের সাথে কয়লার দামকে যুক্ত করা হয়েছিল ঠিকই, কিন্তু কয়লাটা আসছিল আদানির নিজস্ব খনি থেকেই। ও, মানে নিজের খনি থেকে আনছে কিন্তু দাম দেখাচ্ছে গ্লোবাল রেটে। একদম তাই। এছাড়া পরিবহন খরচ, সিস্টেম লস এসব কিছু চুক্তিতে এমনভাবে ঢোকানো হয়েছিল যা সরাসরি উৎপাদনকারীকেই সুবিধা দেয়। আচ্ছা। ২০২৩-২৪ অর্থবছরে এসে তারা দাম কিছুটা কমিয়ে ১২ টাকা করলেও রয়টার্সের বিশ্লেষণ বলছে এই ১২ টাকা দামও ভারতের অন্যান্য বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে ২৭% বেশি, আর আমাদের সরকারি বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে প্রায় ৬৩% বেশি। এর মানে দাঁড়াচ্ছে বাজার দরের চেয়ে অনেক বেশি দামে বিদ্যুৎ কেনার এই অদ্ভুত কাঠামোর কারণে সরকারকে প্রতি বছর প্রায় ৩২,০০০ কোটি টাকা শুধু ভর্তুকিই দিতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আর্থিক ক্ষতির চেয়েও বড় একটা বিপদের জায়গা বোধহয় এখানে তৈরি হয়েছে। সেটা হলো নির্ভরতা বা আমাদের সিস্টেমের চরম দুর্বলতা। রাইট। আমরা দেখলাম যখন আদানির একটা ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দিল কিংবা বকেয়া বিলের কারণে তারা হুট করে সরবরাহ অর্ধেক করে দিল, তখন কিন্তু বাংলাদেশের পুরো গ্রিডে একটা বড় ধাক্কা লাগলো। ঠিক, এটাকেই বলে এনার্জি সিকিউরিটি বা জ্বালানি নিরাপত্তার চরম ঝুঁকি। আমরা নিজেদের দেশে বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখেছি, কিন্তু ডলারের অভাবে তেল কয়লা কিনতে পারছি না বলে সেটা চালাতে পারছি না। আবার অন্যদিকে চড়া দামে বিদেশ থেকে বিদ্যুৎ কিনে ডলারে বিল মেটাচ্ছি। একটা অদ্ভুত লুপে আটকে গেছি আমরা। হ্যাঁ, আর যখনই লোডশেডিং হচ্ছে তখন কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন বা বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে। কি রকম? প্রথম আলোর একটা ডেটা থেকে দেখা যায়, ঘাটতির সময় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে থাকা এলাকাগুলোতে দিনের বেলায় ৩৫ থেকে ৪৮% পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্রেফ কেটে দেওয়া হয়। প্রায় অর্ধেক? হ্যাঁ, ময়মনসিংহ বা নেত্রকোনার মতো জায়গাগুলোতে দিনে ৮ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হয়। তার মানে সিস্টেমটা ডিজাইন করা হয়েছে এমনভাবে যে যখনই গ্রিডে বিদ্যুতের ঘাটতি হবে তখন অটোমেটিকভাবে শহরের শিল্প কারখানা বা আবাসিক এলাকাকে নিরবিচ্ছিন্ন রাখার জন্য ওই গ্রামের কৃষকের সেচ পাম্প বা সাধারণ মানুষের সংযোগ বন্ধ করে দেওয়া হবে। একদম তাই। এই পুরো আলোচনা জুড়ে আমরা তো শুধু সমস্যা আর কাঠামোগত দুর্বলতার এক বিশাল চক্র দেখলাম। মানে ডলার সংকট থেকে শুরু করে দায়মুক্তি আইনের ফাঁদ আর এই বৈশ্বিক নির্ভরতা। কিন্তু এই গর্ত থেকে বের হওয়ার তো কোনো উপায় থাকতে হবে, তাই না? অবশ্যই আছে। দীর্ঘমেয়াদে বা স্বল্পমেয়াদে এই সংকট মোকাবেলার কৌশলগুলো আসলে কি হতে পারে? কৌশলগুলোকে আমাদের দুটো ভাগে ভাগ করে দেখতে হবে। সম্প্রতি প্রকাশিত একজন জ্বালানি বিশেষজ্ঞের বিশ্লেষণ থেকে আমরা বেশ কিছু কার্যকরী মেকানিজমের ধারণা পাই। আচ্ছা। স্বল্প মেয়াদে আমাদের ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট বা চাহিদার দিকটা একটু নিয়ন্ত্রণ করতে হবে। এর একটা বড় উদাহরণ হল ডে লাইট সেভিংস পলিসি। ডিলাইট সেভিংস মানে ওই দিনের আলোর ব্যবহার? হ্যাঁ, যদি সরকারি এবং বেসরকারি অফিসের সময়সূচি সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়, তাহলে দিনের প্রাকৃতিক আলোকে আমরা সর্বোচ্চ ব্যবহার করতে পারি। রাইট। সেই সাথে বড় ভবনগুলোতে এসির তাপমাত্রা যদি ২৫ ডিগ্রিতে লক করে দেওয়া হয়, তাহলে জাতীয় গ্রিডের ওপর পিক আওয়ারের যে চাপটা থাকে সেটা অনেকটাই মসৃণ হয়ে আসবে। এই পদক্ষেপগুলো তো চাইলেই খুব দ্রুত নেওয়া সম্ভব, কিন্তু যদি আমরা দীর্ঘমেয়াদী সমাধানের দিকে তাকাই, যেখানে আমাদের আমদানি করা ফসিল ফিউয়েল বা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা একদম শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে, সেখানে আমাদের মেকানিজমটা কি হবে? কারণ আমরা তো অনন্তকাল এই ডলার দিয়ে কয়লা আর তেল কেনার চক্রে আটকে থাকতে পারি না। দীর্ঘমেয়াদী সমাধানের একেবারে কেন্দ্রে রয়েছে এনার্জি ট্রানজিশন বা নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর। আমাদের দেশে কৃষি জমির সংকট আছে, তাই হয়তো বিশাল কোনো সোলার পার্ক করার জায়গা কম। কিন্তু আমাদের অসংখ্য জলাশয় আছে। এই জলাশয়গুলোর ওপর ফ্লোটিং বা ভাসমান সোলার প্রজেক্ট তৈরি করা যায়। আচ্ছা,
ভাসমান সোলার। হ্যাঁ, আর এর পাশাপাশি সবচেয়ে বড় রূপান্তরটা আনতে হবে আমাদের পরিবহন খাতে ইলেকট্রিক ভেহিকল বা ইভির মাধ্যমে। ইভির এই অর্থনীতির বিষয়টা সত্যিই দারুণ। মানে যদি আমরা একটু সংখ্যায় হিসাব করি, একটা পেট্রোল বা ডিজেল চালিত গাড়িতে মাসে যেখানে 25 থেকে 30,000 টাকা জ্বালানি খরচ হয়, সেখানে সেই একই দূরত্বের জন্য একটি ইলেকট্রিক গাড়িতে বিদ্যুৎ খরচ হয় মাত্র 3 থেকে 5,000 টাকা। ঠিক, পার্থক্যটা বিশাল। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেকানিজমটা হলো এই ইভিগুলো যে বিদ্যুৎ ব্যবহার করবে তা যদি আমরা স্থানীয়ভাবে সৌর বিদ্যুৎ বা নবায়নযোগ্য খাত থেকে উৎপাদন করতে পারি, তাহলে প্রতি মাসে কোটি কোটি ডলারের যে তেল আমরা বিদেশ থেকে আমদানি করছি সেটা আর করতে হবে না। শুধু তাই নয়, ইভি প্রযুক্তি কিন্তু একটা ভ্রাম্যমাণ ব্যাটারি হিসেবেও কাজ করতে পারে। ভ্রাম্যমাণ ব্যাটারি? হ্যাঁ, ভবিষ্যতে এই প্রযুক্তি আরও উন্নত হলে গাড়ির ব্যাটারিতে জমে থাকা চার্জ প্রয়োজনের সময় জাতীয় গ্রিডেও সরবরাহ করা সম্ভব হতে পারে। ওয়াও, এটা তো দারুণ আইডিয়া। আমাদের বুঝতে হবে নবায়নযোগ্য জ্বালানিতে যাওয়াটা এখন আর কোনো শৌখিন পরিবেশবাদী স্লোগান নয়। এটা সরাসরি আমাদের অর্থনীতিকে বাঁচানোর এবং আন্তর্জাতিক বাজারের যে কোনো আকস্মিক ধাক্কা থেকে নিজেদের রক্ষা করার একমাত্র টেকসই উপায়। একদমই তাই। আজকের এই পুরো বিশ্লেষণ থেকে এটা তো খুব পরিষ্কার যে আমাদের জ্বালানি সংকট শুধু কিছু বিচ্ছিন্ন ঘটনার যোগফল না, এটি একটি সুনির্দিষ্ট আইনি ও কাঠামোগত ব্যবস্থা যা আমাদের আমদানি নির্ভর করে তুলেছে এবং ডলারের অভাবে পুরো দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। হ্যাঁ, আমরা দেখলাম কিভাবে ক্যাপাসিটি চার্জের বোঝা আর অসম চুক্তিগুলো আমাদের অর্থনীতিকে একেবারে চেপে ধরেছে। হ্যাঁ, তবে এই আলোচনা শেষ পর্যায়ে এসে একটি সম্পূর্ণ নতুন দিক নিয়ে একটু চিন্তা করা প্রয়োজন। আমরা এতক্ষণ এই সংকটের আর্থিক ক্ষতি নিয়ে কথা বললাম, কত হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে, কত ডলার বিদেশে চলে যাচ্ছে, কিংবা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কতখানি ক্ষতি হচ্ছে। রাইট। কিন্তু এর বাইরেও একটা অদৃশ্য মূল্য আছে যা আমরা প্রতিদিন দিয়েই যাচ্ছি। সেটা কি? যখন কোনো দেশ তার নিজের বিদ্যুতের জন্য, মানে নিজের দেশের আলো জ্বালানোর জন্য ভিনদেশি কোম্পানি বা প্রতিবেশী রাষ্ট্রের কাছে হাজার হাজার কোটি টাকার ঋণের জালে আটকা পড়ে, তখন তারা শুধু অর্থনৈতিকভাবেই পঙ্গু হয় না, তারা তাদের ভূ-রাজনৈতিক দরকষাকষির ক্ষমতাটাও হারিয়ে ফেলে। পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমরা বিদেশি কোম্পানিগুলোর কাছে আমাদের জ্বালানি নিরাপত্তার চাবি তুলে দিয়েছি, এর ফলে আমাদের বৈদেশিক নীতি বা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সার্বভৌমত্ব কতটা হুমকির মুখে পড়ছে। আমদানি করা জ্বালানি আর অস্বচ্ছ চুক্তির ওপর ভর করে টিকে থাকা এই কাঠামোর আসল মূল্য হয়তো শুধু ডলার বা টাকায় মাপা সম্ভব নয়। এর আসল মূল্য হচ্ছে একটি রাষ্ট্রের স্বনির্ভরতা। একদম সত্য কথা। এই যে কাঠামোগত নির্ভরতার শৃঙ্খল, এটি কিভাবে আমাদের ভবিষ্যৎকে প্রভাবিত করবে, সেই প্রশ্নটি আজ ভাবনার জন্য রেখে গেলাম। এতক্ষণ ধরে আমাদের এই গভীর বিশ্লেষণে তথ্য উপাত্তের জট খোলার যাত্রায় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।